প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৫৮। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা অবাক হয়ে বলে, মানে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। এরপর গম্ভীর গলায় বলে, ওকে থাকছি, বাট নেক্সট ডে অনেক ভোরে রওনা হব, আন্ডারস্ট্যান্ড? মায়েরা মাথা নেড়ে সম্মতি দিল, সাথে খুশিও হলো বেশ। রাত বাজে প্রায় ২টো। ইরফান বিরক্ত চোখে বেডের দিকে চেয়ে আছে। মায়েরা আর লাবিব একে অপরকে জড়িয়ে ঘুমাচ্ছে। ইরফানের জন্য লাবিবের অপর পাশে জায়গা রেখেছে মায়েরা। ইরফান বিরক্ত। এর মধ্যে আবার এখানে এসি নেই, ফ্যানের বাতাস গায়ে লাগছে না, ঘেমে নিয়ে একাকার। তার উপর তার বউকে আরেকজন নিয়ে আরামে ঘুমাচ্ছে। ইরফান বিরক্ত চোখে দুই ভাই বোনের দিকে চেয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে শাওয়ার নেওয়ার ডিসিশন নিল, কিন্তু ওয়াশরুম তো খুঁজেই পাচ্ছে না। কোথায় এটা? চরম বিরক্ত ইরফান। আগে জানলে শুদ্ধদের বাড়ির চাবি নিয়ে আসতো। শুদ্ধরা না থেকে সে ফেঁসে গিয়েছে। ভাবনা রেখে একটা গামছা দিয়ে শরীর মুছল। এরপর মায়রার পাশে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে মায়রার থেকে লাবিবকে সারিয়ে নেয় বেশ কসরত করে। লাবিবকে কোনায় রাখে, অপর পাশে একটা বালিশ রাখে যাতে লাবিব পড়ে না যায়। এরপর মায়রাকে মাঝে দিয়ে সে বাম পাশে কাত হয়ে মায়রাকে ঘেঁষে শুয়ে পড়ল। ডান হাতে মায়রাকে তার দিকে ঘুরিয়ে নেয়। মায়েরাও ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান এবার বোধহয় একটু শান্তি পায়। মায়েরার গলায় মুখ গুজে সূক্ষ্ম হাসে। একটু পর বাচ্চা কণ্ঠে ইরফান চোখ তুলে তাকায়। এই ঘরের জিরো লাইটের পাওয়ারটা একটু বেশি। ইরফান সামান্য মাথা উঁচু করে দেখল লাবিব ঘুম ঘুম চোখে বসে তার দিকে চেয়ে আছে। এগিয়ে এসে বলে, তুমি আপুইকে দূরছো কেন? ইরফান চোখ ছোট ছোট করে চেয়ে বলে, এটা আমার বউ, তাই আমি ধরেছি, তুমি ঘুমাও। লাবিব হাত বাড়িয়ে বলে, এটা আমায় আপুই, আমি ধরবো, তুমিই ছাড়ো। ইরফান মায়রাকে শক্ত করে ধরে রাখে, বলে, নো, এটা আমার বউ, আমি ধরবো, তুমি তোমার বউকে ধরে ঘুমাবে। লাবিব অবুঝ গলায় বলে, আমার বউ কুটাই? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি বড় হলে তোমাকে বউ এনে দিব, এখন আমাকে ডিস্টার্ব করো না। লাবিব মানল না। এগিয়ে এসে মায়রার কাঁধে হাত রেখে ডাকে, আপুই, আপ। ইরফান লাবিবের মুখ চেপে ধরে বলে, তুমি দেখছো না আমার বউ ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছো কেন? লাবিব ইরফানের হাত সরিয়ে বলে, আমি আপুইকে ডরে ঘুমাবো, তুমি আপুইকে ছাড়ো। ইরফান মায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে, নো। লাবিব আরেকটু এগিয়ে এসে ইরফানের চুল টেনে ধরে দু হাতে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় লাবিবের দিকে। ডান হাতে তার চুল থেকে লাবিবের হাত ছাড়িয়ে রেগে বলে, স্টুপিড বয়, কি করছো? লাবিবও রাগি রাগি ভাব নিয়ে বলে, তুমি টুপিড বয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। কি সাংঘাতিক ছেলে! ইরফান কিছু না বলে মায়রাকে আরেকটু টেনে মায়রার গলায় মুখ গুজে রইল। লাবিবের এসব পছন্দ হলো না। তার আপুইকে তার থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেল। লাবিব আরেকটু এগিয়ে এসে মায়রার বাহুতে হাত দিয়ে ঝাঁকায় আর ডাকে, আপুই, আপুই। ইরফান মায়রার গালের সাথে গাল ঠেকিয়ে লাবিবের দিকে তাকালো। এরপর লাবিবের হাত ধরে বলে, তোমাকে চকলেট দিব, বুঝেছো? এখন ঘুমাও। লাবিব কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি চকলেট খাবই না, আমি আপুর সাথে ঘুমাবো। ইরফান বুঝলো এটা সাংঘাতিক বোন ভক্ত ছেলে, একে বোনের বদলে অন্য কিছু দিলে ভোলানো যাবে না। অতঃপর ডান হাতে মায়রার গা ঘেঁষে লাবিবকে শুইয়ে দিয়ে লাবিবের মাথায় মায়রার হাত ঠেকিয়ে রেখে বলে, এখন ঘুমাও। লাবিব পিটপিট করে বলে, আপুইকে দেখতে পাই না, আপুইকে এদিকে করে দাও। ইরফান এবার রেগে গেল। এই বাচ্চার চাওয়ার শেষ নেই। বিরক্তি কণ্ঠে বলে, নো, ও এদিকে ফিরেই থাকবে। লাবিব এবার কেঁদে দেয় শব্দ করে। ইরফান থতমত খেয়ে তাকায়। লাবিবের কান্নায় মায়েরা জেগে যায়। শক্ত বাঁধন থেকে নড়াচড়া করতে চাইলে পারল না। ইরফান বাঁ হাতে মায়েরাকে চেপে ধরে ডান হাতে লাবিবকে চুপ করাতে বলছে। লাবিব থামছে না। মায়েরা পিটপিট করে চোখ মেলে দু হাতে ইরফানকে ঠেলে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে, ছাড়ুন আমায়, দেখছেন না আমার ভাই কাঁদছে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে দিল। মায়েরা ছাড়া পেয়ে উল্টো ঘুরে লাবিবের দিকে যায়। লাবিব তার বোনকে পেয়ে খুশি হয়, কান্না থেমে যায়। মায়েরা লাবিবকে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর ডান হাতে লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমা ভাইয়া।
লাবিব মায়রার বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। কতদিন পর তার আপুইকে পেয়েছে, আর এই লোকটা তার আপুইকে দিচ্ছিল না। লাবিব একা একা বিড়বিড় করলো, খুবিস দুলাবাই। ইরফান মায়রার পাশে উঠে বসলো। লাবিবকে চুপ হতে দেখে গম্ভীর গলায় বলে, থেমেছে কান্না, এখন ওকে ছেড়ে দাও। মায়রা ইরফানের কথা শুনে উল্টো ফিরে তাকায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আপনার প্রবলেম কি? দেখছেন না আমি আমার ভাইকে নিয়ে ঘুমাচ্ছি? আপনি ওকে কাঁদিয়েছেন তাই না? অসভ্য লোক একটা, একদম আমাদের ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি। কথাটা বলে লাবিবকে জড়িয়ে চোখ বুজলো মায়রা। ইরফান চোয়াল শক্ত করে দুই ভাই বোনের দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু বলতে গিয়েও থেমে গেল। ইচ্ছে করলো দুটাকে একসাথে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলতে। বেড থেকে নেমে দাঁড়ালো। একটু পর লাবিবের দিকে চেয়ে দাঁত কিরমির করে বিড়বিড় করলো, ডিসগাস্টিং শালা। এরপর আবারও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুই ভাই বোনকে দেখে। এরপর মায়রার পাশে এসে শুয়ে পড়ে। মুখটা মায়রার গালের ওপরে নিয়ে গিয়ে মায়রার ডান গালে দাঁত বসিয়ে দেয়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে গেল। মাত্র চোখে ঘুম এসে ধরা দিয়েছিল। পিটপিট করে চোখ মেলে এদিক ফিরতে নিলে ইরফান মায়রার গাল থেকে মুখ সরিয়ে নেয়। মায়রা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও মায়রা ছাড়া না পেয়ে ছটফটায়। ইরফানকে ঠেলে ইরফান মায়রাকে ছেড়ে মাথা উঁচু করে মায়রার দিকে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান মায়রার গলায় মুখ গুজে চোখ বুজে গম্ভীর গলায় বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চিত হয়ে শুয়ে আছে। লাবিব ঘুমিয়েছে, তার সাথে লেপ্টেই আছে। ইরফানও তাকে চিপেই আছে। মায়রা আর কাউকেই ধরল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সেও চোখ বুজে নেয়। সকাল সকাল মায়রা আর ইরফান ঘুম থেকে উঠে রওনা হয়েছে ইরফানদের বাড়ির উদ্দেশ্যে। মায়রা থাকার আবদার করেনি। কি হবে আবদার করে? যেখানে থাকতে চাই সেই বাড়ির মালিক তাকে থাকতে দিবে? রাতে দিয়েছিল এটাই তো অনেক। লাবিব মন খারাপ করছিল, আপুইকে আসতে দিবে না। মায়রা বলেছে কাঁদলে সে আর যাবে না। বোনের কথায় কান্না চেপে মন খারাপ করে বোনকে বিদায় দিয়েছে। মায়েরাও মলিন মুখে মা আর ভাইকে বিদায় দিয়েছে। খুব মন খারাপ মায়েরার। বেশ কিছুক্ষণ পর ইরফান একটা বাজারের মতো জায়গায় গাড়ি থামিয়ে মায়রার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়রা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মায়রাকে আর ডাকলো না। গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ ফারাহাকে নিয়ে ভার্সিটি থেকে সোজা এসেছে একটি শপিং মলে। দুজনে পাশাপাশি হাত ধরে হাঁটছে। ফারহা একটু পর পর শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হেসে বলে, তোমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম তাই না পাখি? ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ এক সাইডে দাঁড়িয়ে বলে, তোমার যেটা যেটা ভালো লাগে নিয়ে এসো। ফারহা মাথা নেড়ে এগিয়ে যায়। তার ভীষণ সংকোচ লাগছে। এতদিন তো ফাইজের সাথে এসে যা খুশি নিয়ে যেত, কিন্তু শুদ্ধর সাথে এসে যা খুশি নিতে পারবে না। গতকাল যখন শুদ্ধ তার ভাইয়ের সাথে ভার্সিটি প্রাঙ্গণে কথা বলছিল ব্যবসা করবে না, ফারহা সেটা শুনেছিল। শুদ্ধর অনেক টাকা ভালো লাগে না। ফারহা বুঝেছিল শুদ্ধকে। আগে ভাইয়ের সাথে এসে যেভাবে পটাপট যা খুশি নিয়ে নিত, এটা তো শুদ্ধর সাথে পারবে না। ফারহা তবুও বেশ কয়েকটা জামা দেখে। অনেকগুলোর মাঝে এই জামাটা বেশ ভালো লাগলো। বেশ কয়েকবার নেড়েচেড়ে দেখলো। হঠাৎ মনে পড়লো রেঞ্জের কথা। চেক করে দেখলো রেঞ্জ 25,000 টাকা। ফারহা কারেন্ট শক খাওয়ার মতো হাত সরিয়ে নেয়। তার ভাই অথবা বাবা থাকলে এটা নর্মাল ছিল, বাট এখন তো শুদ্ধ। ফারহা শপিং মলটা ভালোভাবে দেখলো। শুদ্ধ ইচ্ছে করে এত বড় শপিং মলে এনেছে, কিন্তু কেন? এখানে কম দাম এর জিনিসপত্র পাওয়া যায় না। ফারহা আগেও এসেছিল এখানে। ফারহা ঘুরে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। মিনমিন করে বলে, এখানে কিছু ভালো লাগছে না, আরেক দিন কিনবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুমি এসব জায়গা থেকেই কিনতে। এখন ভালো না বলছো কেন ফারহা? আমার কাছে কিন্তু সব খবর আছে। ফারহা কি বলবে বুঝতে পারে না। কথা ঘুরিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। শুদ্ধ কিছু বলল না। যেই জামাটা ফারহা হাতে নিয়েছিল সেটা প্যাক করে দিতে বলে। এরপর জামাটি নিয়ে ফারহার হাত ধরে শপিং মল থেকে বেরিয়ে যায়। ফারহা মনে মনে অনুতপ্ত হলো। তার এই জামাটায় এতবার হাত দেওয়া উচিত হয়নি। শুদ্ধ ফারহার জন্য ফুচকা প্যাকেট করে নিয়েছে। এরপর ফারহাকে নিয়ে ফারহার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। সন্ধ্যা নেমেছে ধরণীতে। আবসা দিনের আলোয় চারপাশটা ঝাপসা দেখা যাচ্ছে। শুদ্ধ ফারহার দিকে নীরব চোখে তাকিয়ে আছেন। ফারহা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে, বাড়িতে আসো।
শুদ্ধ গাড়ির ভেতরে লাইট অফ করে দিল। এরপর ফারহার দিকে এগিয়ে গিয়ে দু হাতে ফারহার মুখটা আগলে নেয়। মৃদুস্বরে বলে, তুমি এত ভালো কেন ফারহা পাখি? এত ভালো হতে হবে না। বইয়ের শখ পূরণ করতে এ শুদ্ধ ইয়াসার খুব ভালোই পারে, বুঝলে পাখি? ফারহা কি বলবে বুঝলো না, তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাই। তার আগে শুদ্ধ ফারহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারহা স্তব্ধ হয়। সে বুঝতেই পারেনি প্রথমবারের মতো ভালোবাসার মানুষের থেকে এমন স্পর্শ পেয়ে মেয়েটা কেমন নেতিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ফারহাকে ছেড়ে আদুরে সুরে বলে, তুমি অনেক টেস্টি তো ফারহা পাখি। ফারহা লজ্জায় চোখ মুখ খিচিয়ে রাখে। শুদ্ধ তার সিটে বসে শার্টের 3টে বোতাম খুলে ফেলে। ব্যস্ত স্বরে বলে, তুমি এক্ষুনি যাও ফারহা পাখি, নয়তো সর্বনাশ হবে তোমার। ইয়া আল্লাহ, শ্বশুরবাড়ির আশেপাশে বাসর সারলে আমার পেস্টিজ পাংচার হয়ে যাবে। ফারহা শুদ্ধর দিকে তাকালো না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড় দেয় বাসার দিকে। শুদ্ধ ফারহার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসল। শুদ্ধ ফারহাকে রেখে ইরফানদের বাড়ি এসেছে। এখানে তার মা আছে, সাথে গ্র্যান্ডমা। নিজের বাড়ি গিয়ে কি করবে? কিন্তু ব্যাপারটা হলো, এই বাড়ি এসে সে ইরফানের ঘরের সোফায় গায়ে লিয়ে বসে আছে। ডান পা মেলে পা নাড়ায়, সাথে ফোনে মগ্ন। একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে রকিং চেয়ারে বসে ল্যাপটপে কিছু করছে। ইরফানই মূলত ডেকেছে শুদ্ধকে। ডেকেছে কেন এটা বলতে 3 ঘন্টা লাগাচ্ছে। শুদ্ধ বিরক্ত কণ্ঠে বলে, তুই বলবি না আমি চলে যাব? ইরফান বিরক্ত ভরা চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভুরুকুসকে বলে, কি মহান কাজ করতে হবে রে? গার্লফ্রেন্ডের মতো তো সামনে বসিয়ে রেখে ল্যাপটপে ডুবে আসিস। কথাটা বলে শুদ্ধ একটু থামে। এরপর গাল চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, এই 1 মিনিট, তুই কি কোনোভাবে মায়েরাকে আমার সাথে গুলিয়ে ফেলেছিস? বিশ্বাস কর সোনা, আমি তোর ভাই, নট বউ। ইরফানকে এখনো তার দিকে চরম বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে মিশে অসহায় মুখ বানিয়ে উঠে দাঁড়ায় শুদ্ধ। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট প্যান্ট দেখিয়ে দেখিয়ে বলে, এই দেখ, আমি শার্ট পরেছি, প্যান্ট পরেছি। চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, এই তো দাড়িও আছে, এবার চিনেছিস তো? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বস বেয়াদব। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, তুই আমাকে এখনো বউ ভাবছিস? তাহলে একটা চুমু খাসো না? এভাবে দূরে দূরে রাখছিস কেন? বলছি কোথায় বসবো? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমার মাথার ওপর। শুদ্ধ একটু উকি দিয়ে ইরফানের মাথা দেখার চেষ্টা করলো। তারপর ইরফানের দিকে চেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সোনা, বলছিলাম যে তোর মাথা খুব ছোট বুঝলি, আমার পাছা ধরবে না তোর মাথার উপর। তাহলে কিভাবে তোর মাথার উপরে বসবো? হাউ? ইরফান চিৎকার করে বলে, শুদ্ধ তুই লাথি খাবি এখন আমার পায়ে। শুদ্ধ দৌড়ে গিয়ে সোফার অপর কোণায় বসে পড়ে। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চোরি, মানে সো সরি বুঝছো? ইরফান রেগে হাতের ল্যাপটপ ছুঁড়ে মারতে নিলে শুদ্ধ চিল্লিয়ে বলে, এই থাম, ওটা ল্যাপটপ। ইরফান থামলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগ দেয়। শুদ্ধ মিটিমিটি হাসলো, আর জ্বালালো না। বেশ কিছুক্ষণ পর ইরফান শুদ্ধর সামনে একটা পেপার বাড়িয়ে দিলে শুদ্ধ ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইরফানের ধরে রাখা পেপারটির দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, এখানে একটা সাইন করে দে। শুদ্ধ ফোন সোফার ওপরে রেখে পেপারটা তার হাতে নেয়। এটা শেয়ার ট্রান্সফার ডিড এর একটা লাইনে চোখ পড়ল শুদ্ধর। আমি ইরফান নেওয়াজ এই মর্মে ঘোষণা করছি যে আমি আমার মালিকানাধীন কোম্পানি নেওয়াজ গ্লোবাল ট্রেড এলডিটি, মানে এটা হলো কোম্পানির নাম বুঝছো, এর মোট 1000 শেয়ারের 500 শেয়ার আমি আমার ভাই ইয়াসার কাছে হস্তান্তর করছি। লেখাটা পড়ে শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে থেমে থেমে বলে, তোর মাথা আছে না গেছে? ইরফান ভুরুকুসকে বলে, আছে, সাইন করে দে। শুদ্ধ স্যাত করে ওঠার মতো করে বলে, হয় আমারে পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি এটাতে সাইন করব, ধর এটা। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, সাইন করে দে। শুদ্ধ মাথা চুলকে বলে, এসব কি পাগলামি শুরু করলি? আমি বিজনেস করব রে, তুই আর ফাইজ তোরা দুজনে একটু নিঃশ্বাস নে। ইরফান গম্ভীর গলায় বলে, ইয়োর উইশ, বাট এখন এটাতে সাইন করে দে। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, অসম্ভব। ইরফান রেগে বলে, চুপচাপ সাইন করে দে, নয়তো থাপ্পড় খাবি। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়েরা হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে।
শুদ্ধ মায়রার দিকে তাকিয়ে হেসে বলে, মায়রা, তোমার বর আমায় বড়লোক বানাতে চাই। আমি এত টাকা কি করব বলো তো? তাই ভাবছি, চলো আমি আর তুমি ট্রেডে গিয়ে টাকাগুলো উড়াধুরা খরচ করে আসি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর হাত থেকে পেপারটি কেড়ে নেয়। শুদ্ধ আড়ালে হাসলো, ঠিক জায়গা মতো টোপ দিয়েছে। এদিকে মায়েরা বোকা চোখে ইরফান আর শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ সুযোগ বুঝে ঘর থেকে বেরোনোর জন্য দুপা এগোলে ইরফান শুদ্ধর শার্টের কলার টেনে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, সাইন না করে এক পাও নড়তে পারবি না। শুদ্ধর মুখ আবারও অসহায় হয়ে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, ইরফান, আমি এটা নিতে পারবো না, প্লিজ জোর করিস না। আমি বসে বসে কেন তোর কোম্পানির শেয়ার নিতে যাব? আমার নিজের কাছেই নিজেকে ছোট লাগবে। আমি আমার বিজনেসটাতে ফোকাস করব আগের মতো। আর পাগলামি করিস না সোনা ভাই, তুই আমার। ইরফান গম্ভীর গলায় বলে, গিফট করছি, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। আচ্ছা, আমি কিন্তু এখান থেকে একটা শিক্ষা নিলাম, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। এটা আমি কেন বললাম একটা দিদি বুঝতে পারবে, সে যদি ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে। আর দিদি, তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমার কমেন্টের অপেক্ষায় আছি আমি। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান চোখের ইশারায় সাইন করতে বলল। শুদ্ধ নিজেকে সামলে নিল। মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে যায় এই ঘাড় তেরাটার জন্য। অতঃপর ইরফানের হাত থেকে পেপারটি নিয়ে হেসে বলে, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়, কথাটা মনে থাকে যেন। এটা বলে পেপারে সাইন করে দেয়। ইরফান শুদ্ধর থেকে পেপারটি নিয়ে সূক্ষ্ম হাসল। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। মায়েরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টাখানেকের মতো কাজ করলো। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম, সেসব কোশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়াই রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্ট্যান্ট একটি মিটিং আছে। শার্ট, প্যান্ট, ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পড়তে পড়তে ঘড়ির ভেতরে লেখা গুচ্ছিতে চোখ বুলালো। মায়রার বলা বুচি শব্দটা মনে পড়লে ঘাড় বাঁকিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে চাইল। মুখ অবয়ব গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। মায়রা ঘুমের ঘরে বিড়বিড় করে ডেকে ওঠে, শিশুয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরের ফ্যান বন্ধ, এসি দেওয়া, এজন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মায়রার দিকে। মায়রা ঘুমের ঘরে আবারও ডেকে ওঠে, শিশুয়ালা। ইরফান মায়রার পাশে বসে মায়রার দিকে ঝুঁকল। মায়রার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা আবারও ডেকে ওঠে, শিশুয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রার ঘুমের ঘরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদু স্বরে বলে, বলো। মায়রার কপালে বিরক্তির ভাঁজ। আদো আদো স্বরে বলে, তুমি যেও না। ইরফান মায়রার ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আমার অফিস আছে, যেতে হবে। মায়রা ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশ ফিরে বিড়বিড় করে, তুমি নিষ্ঠুর শিশুয়ালা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখল। মায়রাকে তার দিকে ফেরালো, ডান হাতে গাল ধরে নাড়ালো। এই মেয়ে ঘুমে কাদা। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়। তার অফিসের পিএকে কল করলো। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার বলুন। ইরফান ডান হাতে কানে ফোন ধরে রেখেছে, বা হাত প্যান্টের পকেটে রাখা। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার মিটিংয়ের কি হবে তাহলে? বড় স্যার রেগে যাবে, আমায় বস্তা বস্তা কথা শোনাবে। আপনি মিটিং ক্যান্সেল করবেন না প্লিজ স্যার। স্যার। ইরফান ধমকে ওঠে, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। টি শার্ট টেনে বুকে থুতু দেয় 2বার। সে বারবার এক ভুল করে কেন? এক জমের থেকে বাঁচতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিটস এর মাঝে ম্যানেজ করো। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোনায় রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান মায়রার দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মায়রার থেকে অনেকটা দূরত্বে বসায়। মায়রার ঘুম ভাঙেনি। ইরফান মায়রার দিকে তাকালো। সে একটু পরপর মায়রার দিকে তাকিয়েছিল। মায়রার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেওয়া শেষ। এখন আপাতত বালিশের উপরে পা।
আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ডের মাঝে মায়রা পড়বে পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মায়রা বেডের ওপর থেকে পড়তে নেয়। ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপ ছুঁড়ে এক প্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রাকে ধরে ফেলে। মায়রাকে মেঝেতে পড়ে যাওয়ার থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর এক সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙত আজ নিশ্চিত। ইরফান চোয়াল শক্ত করে তাকায় মায়েরার দিকে। ইচ্ছে করলো দুগালে দুটো থাপ্পড় দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মায়েরার মুখ পানে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বড় হবি না তুই? মায়েরা একটু নড়ে চড়ে ইরফানের দুহাতের ওপর আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মুখ নামিয়ে মায়েরার গালে একটা চুমু খায়। এরপর মেঝে থেকে মায়েরাকে নিয়ে উঠে দাঁড়ায়। মায়েরাকে বেডে শুইয়ে দিয়ে উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টিতে বিস্ময় ভর করে। ল্যাপটপ দুভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছুড়ল? এখানে অফিসের কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। ঘাড় বাঁকিয়ে একবার মায়েরার দিকে তাকালো। হতাশার শ্বাস ফেললো সামনে। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মাল। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে তার বাবাকে দেখল। তারেক নওয়াজ গম্ভীর স্বরে বলে, তুমি কি নতুন বউ হয়েছ? অফিস যাওনি কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নওয়াজ রেগে বলে, আমার কি প্রবলেম মানে? ছোটবেলায় স্কুলে যাওয়ার মতো তোমাকে ঠেলতে হবে আমার? ঘরে শুয়ে মিটিং করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, অফকোর্স। তারেক নওয়াজ কথা খুঁজে পেল না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে। কিন্তু তার ছেলে তো একখান ঘাড় তেরা, কার কথা শুনবে? তারেক নওয়াজ কিছুটা গলা উঁচু করে বলেন, তুমি আমার কথাটা রাখবে না? আমি? ইরফান মাঝখান থেকে বলে ওঠে, বাবা তুমি যাও। কোথায় যাব? তোমার বউয়ের কাছে যাও। তারেক নওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কোনো রকমে বলে, মানে? ইরফান ভুরু কুঁচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারেক নওয়াজ বাক হারা হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহ থেকে সৃষ্টি হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘোরের মাঝে তারেক নওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট পাতলা টি শার্ট পরে নেয়। এরপর মায়েরার পাশে শুয়ে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়েরা ঘুমন্ত মুখ পানে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে, করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। আমি এই গান বাপকালেও গাইনি। আমি আজকেই প্রথম শুনছি এবং আজকেই প্রথম গানটা গাচ্ছি, তাই সুরটা খুবই এলোমেলো হয়েছে আমি জানি। 3টি ক্লাস শেষে মায়েরা একটি গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার 30 মিনিট পর ক্লাস আসে। মায়েরা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়েরাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মায়েরা, পড়ে যাব। মায়েরা হেসে বলে, তাহলে পড়ে যা, তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, আমার পক্ষীরাজ আছে নাকি? তোর পক্ষীরাজ আছে? মায়েরা আর মিলা কলেজ মাঠে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়েরা একটু পর ভুরু কুঁচকে বলে ওঠে, কে আমার পক্ষীরাজ? মিলা 2 হাত কোমরে রেখে বলে, তোমার শিশুওয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি ছাগল? মায়েরা মিলার মাথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত। এই থুক্কো, ইস এটা আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়েরার গায়ের উপর ঢলে পড়ে। কোনো রকমে বলে, তোর তো সোয়াসে রোগ হয়ে গেল রে মায়েরা, তোর বরের থেকে সোয়াসে রোগটা এসেছে তাই না রে? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বাড়াবেই, তার কি দোষ?
মিলা মায়রার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের উপরে বসলো। মায়রাও ঘাসের মাঝে লেপ্টে বসলো। পায়ের কেটস খুলে রাখলো দুই বান্ধবী। এরপর মায়রা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। আচ্ছা, এতক্ষণ ধরে কিন্তু এখানে নাম লেখা আছে মিলা, হঠাৎ করে মানে এখন আসছে আবার মিলি, তার মানে আমি এর আগে যতক্ষণ মিলা বলছি ওই জায়গায় মিলি হবে, বুঝছো? মিলি মায়রার দুহাত ধরে বলে, মায়রা একটা কথা বলবো? মায়রা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলির দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন, বলে ফেল। মিলি কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসাবেই বলছি, কিছু মনে করিস না। মায়েরা মিলির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন, অল্প কদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মায়েরাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলিকে বলে। মায়েরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলি। মিলি অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী না তুই ভাগ্যবতী? মায়েরা মিলির গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারে ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দিবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপরী। এইসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলি অবাক হয়ে বলে, তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলে 10টা এনে দেয়, তাছাড়া তোর যত্নও তো করে। তুই তো এসব গল্প করিস বসে বসে, তোর বর তোকে অনেক ভালোবাসে জানিস না তুই? মায়েরা মিলির কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না মাথায় দেয়। মিলি বিরক্ত হলো মায়েরার হেয়ালিপনায়। বিরক্ত ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের ওপর পিএইচডি করেছিস, আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে সেই ভালোবাসে। মায়েরা পাত্তা দিল না। হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম বলছিস না কেন? মায়েরা মাথা নিচু করে বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাকতো, জ্বালাস না। মিলি অবাক কণ্ঠে বলে, তোর শিশুয়ালাকে ভালোবাসিস না মায়েরা? মায়েরা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলি বিরক্ত হয়ে মায়েরাকে আবারও ধাক্কা দেয়। মায়েরা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলি মায়েরাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে। অতঃপর বলে, তোরা তো দুজনেই দুজনকে ভালোবাসিস তাই না? তাহলে তোদের মাঝে এমন দূরত্ব কেন রে? এই মায়েরা, মায়েরা। মায়েরা হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশুয়ালাকে ভালোবাসি আমি। আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না মিলি। সে আমাকে বিয়ের পর মানতে চায়নি, থাপ্পড় মারতো নিয়মিত করে, সহ্য করতে পারতো না আমায়। একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন কেন এত দরদ দেখাই? দুদিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? কথাটা বলে মায়েরা দুহাতে বোরখার হাত কোনই পর্যন্ত গুটিয়ে দুহাত দেখিয়ে বলতে লাগলো, এই যে, এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়াই। এসবকে ভালোবাসা বলে মিলি? যদি এসব ভালোবাসা হয় তবে দুদিনের মোহ কোনটা বলবি? কথাগুলো বলতে বলতে মায়েরার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মিলি বিস্ময় চোখে বাকহারা হয়ে মায়েরার দিকে তাকিয়ে রইল। মায়েরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো। সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে মায়েরা উঠল না। না তো উঠল না মিলি। মায়েরার মাথা নিচু, মিলির দৃষ্টি মায়েরার পানে। মেয়েটা চোখে মুখে অসহায়ত্ব। মায়েরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলি? কারণ শুনবি, তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানত না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল, সে মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায় রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মায়েরা বিদ্রূপের হাসি হাসে। মিলির দিকে ভেজা চোখে তাকাই। অতঃপর বলে, কি বুঝলি মিলি? মিলি অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটা পায়নি, কেন যেন কষ্ট হয় সে না দেখা মায়ের জন্য, যে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ও, সে বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসতো।
মায়েরার চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো, ভাগ্য করে এমন সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছিলেন জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধহয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সে আগের ভুল করেনি, একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মার প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে দুদিন নেই, তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কেমন হতো? মায়েরা কথাটা বলে আকাশ পানে তাকালো। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়েরার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা, তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, যদি সত্যি এমন হতো। দৃষ্টিজোড়া অসহায়, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়। মায়েরা চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের ওপর। এরপর আবারও বলে, আমার সৎমা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে, সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎ মায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো মায়েরা। চোখ জোড়া বারবার ঝাপসা হয়, দু হাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরও একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা, আসল মা নয়, খুব ভয় লাগতো তাকে। কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভাঙাতো। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ না। মায়েরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও দু হাতে ঝাপসা চোখজোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ, এদের থেকে বই আনতাম, তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপর একদিন শিশুওয়ালাকে পেলাম, কিভাবে যেন ভালোবাসলাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরেও পেলাম। কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি। এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসবে, ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায় মায়েরা, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশুওয়ালা আমায় না দেখে কেন ভালোবাসলো না মিলি? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে দু হাতের মাঝে মুখ লুকাই, চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবেই বিড়বিড় করে, আমায় ভালোবাসার মতো কেউই নেই। গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই। শিশুওয়ালা আমার মোহে আটকে আছে। মিলি এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মায়েরা। তোর স্বামী তো তোকে যত্ন করে, তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মায়েরা কিছু বলল না। মিলি বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছে পূরণ কর, নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে তো? অমন হলে তখন তোর শিশুওয়ালা হারিয়ে যাবে। মায়েরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে? মিলি হেসে বলে, তোর শিশুওয়ালা অন্য কারো হয়ে যাবে। মায়েরা মিলিকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয়, ওরা নোংরা হয়, ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না, সেটা শিশুওয়ালা হলেও। মিলি মিটিমিটি হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলি? মায়েরা বিব্রত বোধ করে, কোনো রকমে উত্তর করে, জানি না। মিলি বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস। তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মায়েরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তাদের তো বাবা মা থাকে, তবুও সেই মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তোর পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল?
মায়েরা স্তব্ধ চোখে মিলির দিকে চেয়ে রইল। একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলি বিরক্ত হয় মায়েরার নীরবতায়। এই পর্যায়ে রেগে বলে, তুই সবসময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তায় বের করে দিবে তখন এসব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে। তখন রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে দিস না। আঙুল চুষে খা। এরপর সে আরেকজনকে আর বলতে পারে না। মায়েরা রেগে মিলির গালে একটা থাপ্পড় মেরে দেয়। মিলি অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরার চোখ দুটো লাল। চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মায়েরাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলির। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়ই। মিলি বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মায়েরাকে ঝাঁকিয়ে বলে, সরি মায়েরা। মায়েরা ধ্যান ভাঙলো বোধহয়। ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? মিলি ছোট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আরেক ফুলে মধুর সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মায়েরা ঢোক গিলল। অস্পষ্ট স্বরে বলে, ও। কথাটা বলে আনমনা হয়। চোখ থেকে আরো কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়ালো। বেশ কিছুক্ষণ পর মায়েরা মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে মিলির দিকে চেয়ে হেসে ফেলল। মিলির যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে একটা চুমু খেয়ে বলে, আমি সরি। মনে রাখিস না মারটা। চাইলে 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমাকে। এরপর কোলের ওপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়ালো। মায়েরাকে উঠে যেতে দেখে মিলিও উঠে দাঁড়ালো। মায়েরা হেসে বলল, তুই ক্লাসে যা মিলি, আমি একটু ওয়াশরুমে যাব। মিলি অবাক হলো না। মায়েরা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝলো মায়েরা খুব কষ্ট পেয়েছে। মায়েরা উল্টো ঘুরে দুপা এগোলে মিলি বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মায়েরা? আমি তোর ভালোর জন্যই বলতে চেয়েছিলাম, সরি। মায়েরার পা থেমে যায়। মিলির দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন খারাপ করব কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল। তাদের মাথার ওপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মেশিন রূপী মানুষ থাকে। এই দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনের জন্য প্রস্তুত নই। তবু আমার ইচ্ছেই কি আসে যায়, সংসার বাঁচাতে হবে তো। আমাদের চাওয়া পাওয়া সবকিছু ছুঁড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে, এটাই। কথাটা বলে আর দাঁড়ালো না। ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে, ছোটবেলায় লুডো খেলতাম। আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম। আর এখন নিজের জীবনে এত জটিল জটিল খেলা দেখে হাসি। আরেকটু এগিয়ে গিয়ে থেমে যায় মায়েরা। পিছু পিছু মিলি আসছে। মায়েরা উল্টো ঘুরে মিলির দিকে তাকায়। মিলি অপরাধী চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা মিলির অবস্থা দেখে পেট চেপে হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে বলে, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন? বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এসব কাজে লাগবে। তখনকার জন্য মন খারাপের ডোজ জমিয়ে রাখ, ক্লাসে যা। মিলি মায়েরার হাত ধরে বলে, সরি মায়েরা, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি। মায়েরা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে? একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ার আফসোস করিনি, যে আমার মাকে ভালোবাসেনি, অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে। সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো। অমন বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যাওয়াতে আমি শান্তি পেয়েছি। বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসতো, আবার অত্যাচার সহ্য করতে হতো। অমন অমানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলাই মায়ের জন্য শান্তির জায়গা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের ওপর আমার একটুখানি জায়গা কেন হলো না? কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেললো মায়েরা। ডান হাতে ঝাপসা চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকালো। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা, দাঁড়া আমার জন্য, আমিও ওয়াশরুমে যাব। কথাটা বলে দৌড় লাগাই। পিছু ফিরে মিলির দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলি অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মায়েরা হেসে খেলেই শেষ করে। মিলিকে চুপচাপ দেখে ওকে খোঁচাই। মিলি হাসেনি। মায়েরা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলির হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মায়েরা। পাশেই মিলি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে মিলিকে দেখে। মিলিকে ধাক্কা দিয়ে বলে,
এই তোর কয় নম্বর স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস, বেয়াদ্দপ মহিলা? মিলি কিছু বলল না। মায়েরা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলির দিকে ছুঁড়ে মারে। সেই সময় ওদিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মিলি মুখ সরিয়ে নেওয়ায় পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে। মায়েরা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মিলার হাত ধরতে ভোলেনি। ওদিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না। অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল। মায়েরা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায়। মিলি রেগে বলে, এই গরমে এত দৌড়াস কেন, ভাল লাগে না। মায়েরা আশেপাশে সেই ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিলির দিকে চেয়ে বলে, তোর দোষ, তুই যখন দেখলি আমি পানি মারছি তুই মুখটা আমার দিকে এগিয়ে দিবি না? না, তা না করে সরিয়ে নিচ্ছিস, এই জন্যই তো কেলেঙ্কারিটা ঘটলো। মিলি অবাক হয়ে তাকালো। কি লজিকের? কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খারাপ হলো তার। মলিন গলায় বলল, তুই মিথ্যে মিথ্যে হাসিস মায়েরা, এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না। মায়েরা মৃদু হেসে বলল, বেশি ভাবছিস, মিথ্যে হাসবো কেন? হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। মিলি আবারও বলে, তোর রাগ হয় না মায়েরা? তোর শিশুওয়ালা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে? মায়েরা মিলির দিকে চেয়ে বলে, সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখজোড়া বারবার পলক ঝাপটে বলে, রাগ হবে কেন মিলি? ভালোবাসে কি বলে কয়ে হয়? ভালোবাসলেও যেমন কারো দোষ থাকে না, তেমন ভালো না বাসতে পারলেও কোনো দোষ থাকে না। এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ, ওনার মন অনেক ভালো। শুধু আমাকে মারার সময় একটু মায়া কাজ করতো না। লাস্ট কথাটা কেমন অসহায়ত্বে ফুটে উঠল। আবারও বলে, আমি ভাবতাম শিশুওয়ালা আমাকে পছন্দ করত, আমার জন্যই শীষ বাজাতো, আমাকে শোনাতে চেত, কিন্তু এটার একটুও মেলেনি। উনি আমাকে চিনতই না। মিলি অবাক হয়ে বলে, সত্যি চিনত না? কিভাবে বুঝলি? মায়েরা মৃদু হেসে বলে, যে রাতগুলোয় মাঝে মাঝে ওনার শীষ শুনতে পেতাম, আমি তখন ভাবতাম, অনেকে থাকে না লুকোনো প্রেমিক, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে। আমি ভাবতাম সে আমাকে ওভাবে ভালোবাসে, তাই আমার সামনে আসে না। সে রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম। আমি তাকে দেখতে চেয়েছিলাম, আর একটু হলেই তাকে দেখতে পেতাম, কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাঁচা মাটিতে। পড়ে যেতেই অনেকটা শব্দ করে ডেকেছিলাম, শিশুওয়ালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল, ডিসগাস্টিং। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি পড়ে গিয়েছিলাম, অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল। তবে আমার থেকে একটু সামনে একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল। বেশি আবেগ ছিল তখন। ভেবেছিলাম আমার পড়ে যাওয়াই সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সেটা কয়েকদিন আগেই বুঝলাম। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়েরা মিলির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কৌতূহলী চোখে তার দিকেই চেয়ে আসে। মায়েরা মলিন হেসে বলে, কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই শিশুওয়ালা তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন। এটা তখন বুঝিনি, উল্টো খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শিশুওয়ালা। পরে অনেক ভেবেচিন্তে বুঝলাম সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল, কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম, তাই আমাকে একটু সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম। বিয়ের পর পরিচয় হয়েছে, তারপর তো জানিসই। কথাগুলো বলে মায়েরা মিলির দিকে তাকিয়ে হেসে বলে, একটা জিনিস দেখবি? মিলি প্রশ্নাত্মক চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা মিলিকে টেনে এক সাইডের দিকে নিয়ে যায়, এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে, এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙুল দিয়ে দেখায়। মিলি অবাক হয়ে তাকায়। খুবই গভীর ক্ষত, শুকনো, তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে। মায়েরা প্লাজো ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, এরপর হেসে বলে, হোঁচট খেয়ে পড়লাম। তার একটু পরে শিশওয়ালা বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশেপাশে অনেক অন্ধকার ছিল। ঝোঁকের বশে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যায় আবারও। কি যে অসহায় লাগছিল, সাথে ভয়। 5 মিনিট এর পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে। ভয় লাগছিল।
একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজে থেকেই দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি। মা বকেছিল অনেক, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আরও ওষুধ এনে দিয়েছিল। ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিন কোর্সের জায়গায় 1 দিন ওষুধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম লাবিবের বাবা অনেক বকেছে আমায় ওষুধ কিনে দেওয়ার জন্য। সে রাতে এত খারাপ লাগছিল মিলি, বিশ্বাস করবি না, আমি ঘুমাতে পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সেই রাতে। আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল না জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এত খারাপ হয়, বুঝি না কারণ। সে যাক, পরের দিন আমি সেই ডাক্তার চাচার দোকানে গিয়ে ওষুধগুলো ফেরত দিয়ে টাকা ফেরত এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এসবে ঝামেলা হবে, এজন্য মাকে বলিনি। এরকম করার কারণে মা আমার গায়ে সেদিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল। আমি হেসেছিলাম। আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয়। পরে মা আবার ওষুধ এনে আমাকে জোর করে খাইয়ে কোর্স কমপ্লিট করেছিল। মিলি ভেজা চোখে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঝাপসা চোখ জোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আর শিশুওয়ালা আমায় দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল। একবারও আমার দিকে তাকায়নি। কথাটা বলে থামে মায়েরা। কান্নারা শব্দ করে বেরিয়ে আসতে চায়। মায়েরা চোখ বুজে বেশ কসরত করে কান্না গিলে নিজেকে সামলায়। তবুও চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ টুপ করে হিজাবে গিয়ে পড়ল। সে অশ্রুতে কত শত অভিমান, অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে। শুধু দেখার কেউ নেই। মায়েরা মাথা নিচু করে আবারও বলে, বিয়ের পরের দেওয়া সেই থাপ্পড়গুলো তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম এইটাই সে শিশুওয়ালা, যেমন খুশি হয়েছিলাম, ডানা ছাড়াই উঠতে ইচ্ছে করেছিল খুশিতে, তেমনি দম বন্ধ লাগলো। আসলে আমি আগে ভাবতাম শিশুওয়ালা আমাকে মনে মনে ভাবতো, একটু হলেও পছন্দ করত। আর এদিকে সেই শিশুওয়ালায় আমাকে নিয়ম করে থাপ্পড় মারতো, আমায় সহ্য করতে পারতো না। কথাগুলো বলার সময় মায়েরা ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল। ডান হাতে চোখ মুছে নেয় মায়েরা, মৃদু হেসে বলে, এসব বাদ দে, অনেক ফালতু বকে ফেলেছি, চল ওয়াশরুমে যাই। কথাটা বলে মিলির হাত ধরে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে গিয়ে মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে নেয়। চোখ মুখ কিছুটা লাল। বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগলো। মিলির হাত ধরে আবারও মাঠে এসে দাঁড়ায় মায়েরা। এরপর হেসে বলে, আজ আসছি, বাই। মিলি কিছুই বলল না। মায়েরা মিলিকে এমন প্যাঁচামুখ করে থাকতে দেখতে দুহাতে দুগাল ধরে দুদিকে টেনে বিরক্ত হয়ে বলে, হাসতে পারিস না? এমন প্যাঁচামুখো মানুষদের আমার দেখলে মেজাজ খারাপ লাগে। মিলি তবুও হাসল না। মায়েরা মিলির যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে আরো 2টো চুমু খেয়ে বলে, নে এবার হাস ময়না, একটা থাপ্পড়ের বদলে 3টে চুমু খেয়েছি, হয়েছে? মিলিকে একইভাবে চেয়ে থাকতে দেখে আরো 2টো চুমু খেয়ে বলে, এইবার না হাসলে তোর খবর আছে, একটা থাপ্পড় মেরে 5 গুণ ফিরিয়ে দিয়েছি। জীবনে জামাইকে একটা চুমু খায়নি, তোকে খেলাম। মানছে আমাদের লেসবিয়ান পদবি দেওয়ার আগে হাস বেয়াদ্দপ সেমরি। এ পর্যায়ে মিলি না হাসতে চাইলেও হেসে ফেলল। মায়েরাও হাসলো। বিশ্বজয়ের হাসি হেসে মিলিকে বাই বলে মেইন গেটের দিকে এগিয়ে যায়। প্রায় সবাই বেরিয়ে গিয়েছে। মাঠ একদম ফাঁকা বলা যায়। মায়েরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলিকে টাটা বলে। মিলি মলিন মুখে তাকিয়ে রইল মায়েরার পানে। চোখের কোণে যেন পানি জমল। মিলি এতদিন মায়েরার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মায়েরাকে জিজ্ঞেস করেছিল, মায়েরা নামের অর্থ কি? মায়েরা উত্তর দিয়েছিল, অসাধারণ। মিলি অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে ভাবল, মায়েরা নামেই শুধু অসাধারণ নয়, বরং মায়েরা তার নামের অর্থে সেই বৈশিষ্ট্যটাকে নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে। এই যে বাস্তবেও মায়েরা অসাধারণ একটি মেয়ে, যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে, শুধু হেসেই যায়, অন্যকে হাসাতে মেতে থাকে, যেন তার কাঁধে এই দায়িত্ব কেউ গছিয়ে দিয়েছে। মিলি বোধহয় মায়েরার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না। সে যে জেনে গেল মায়েরার হাসিতে শত শত দুঃখ ঝরে পড়ে, শুধু মানুষ তা দেখতে পায় না, কারণ মায়েরা খুব যত্ন করে লুকিয়ে রাখে। মায়েরা গেটের দিকে তাকালে দেখলো ইরফান আসছে। তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মায়েরা পায়ের গতি বাড়ায়, ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটিয়ে ওঠে। যার প্রতি এত এত অভিযোগ, তাকে দেখে মনের কোণে সুখ উকি দেয়। কি অদ্ভুত! মায়েরা ইরফানের দিকে চেয়ে মুখে হাসি লেপ্টে মৃদুস্বরে গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে।
মায়েরা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে ইরফান মায়েরার দিকে তাকায়। মায়েরা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরফান ডান হাত মায়েরার মুখে দিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এত ঘামলে কিভাবে? মায়েরা ইরফানের কথায় মুখ টিপে হাসে। মুখে এত পানিকে এই লোক ঘাম বলছে? অতঃপর স্বাভাবিক হয়ে বলে, এটা পানি। ঘা। মায়েরার কথা থেমে যায়। তখন যে ম্যাডামের মুখে পানি পড়েছিল তাকে দেখেই মায়েরা দ্রুত ইরফানের পিছনে লুকিয়ে পড়ে। ইরফান ভুরু কুঁচকে পিছু ফিরে মায়েরার দিকে তাকায়। বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? মায়েরা দেখলো ওই ম্যাডাম উল্টো দিকে চলে গিয়েছে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে মেকি হেসে বলে, কিছু না, টেস্ট করছিলাম আপনি আমাকে খুঁজে পান কিনা। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। মায়েরা কিছু একটা মনে পড়তে ইরফানের দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফানের স্টুপিড কথাটা শুনে মূলত তার মনে পড়ল কথাটা গতকাল বাড়ি থেকে আসার আগে লাবিবকে বলেছিল, আপুই আপুই খবিশ দুলাভাই টুপিড বয়। মায়েরা অনেক ভেবেচিন্তে বের করেছে স্টুপিডকে লাবিব টুপিড বলছে, আর শিখেছেও এই লোকের থেকে। ইরফান মায়েরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? পাগলদের মতো হাসতো কেন ইডিয়েট? মায়েরা বিরক্ত চোখে তাকালো ইরফানের দিকে। এখন এই লোকের জন্য হাসাও যাবে না, অসহ্য লোক একটা। মায়েরা লাবিব আর মায়ের কথা মনে পড়ল। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে আবার কবে গ্রামে নিয়ে যাবেন? ইরফান বিড়বিড় করে, ডিসগাস্টিং শালার বউ হলে। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি বললেন? ইরফান গলা ঝেড়ে বলল, নাথিং। মায়েরা আবারও জিজ্ঞেস করে, নিয়ে যাবেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, নো, এসব ভুলে যাও। কথাটা বলে মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরার মন খারাপ হলো। ভুলে যাবে কি করে? পরিবার আবার ভোলা যায় নাকি? ঘাড় বাঁকিয়ে একবার ইরফানের দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়। ছোট একটা চাপা শ্বাস ফেলে। রাত তখন 12টার কাছাকাছি। মায়েরা মন খারাপ করে বেডের ওপরে বসে আছে। তার মনের কোণে এক রাতের স্মৃতি ভেসে ওঠে। মায়েরা যেদিন প্রথম একটি গানের সাথে সাথে শেষের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আজও সেই প্রথম দিনের গানের সুরে শেষ শুনতে পেয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে বারবার ডাকে, শিশুয়ালা বলে। এই তো এখনো শুনতে পাচ্ছে শেষ। মায়েরা আবারও কিছুটা শব্দ করে ডেকে ওঠে, শিশুয়ালা। তখনই থেমে যায় সেই শীষ। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতে আড়াল থেকে একটি অবয়ব বেরিয়ে আসে। মায়েরার থেকে অনেকটা দূরত্ব। অন্ধকারের মাঝেই মায়েরা তেমন দেখতে পেল না, বুঝলো কোনো এক যুবক। মায়েরা পিছন থেকে একটু বুঝলো না লোকটাকে। হঠাৎই লোকটা শেষ বাজানো স্টার্ট করে। মায়েরা স্তম্ভিত, হাত পা শিরশির করে। লোকটি বাইকে উঠে পড়ে। মায়েরা অস্পষ্ট স্বরে আওড়ায়, শিশুয়ালা। লোকটি এখনো শীষ বাজায়। বাইকের সামনে দুহাত রেখে মায়েরা এবার শব্দ করে ডেকে ওঠে, শিশুয়ালা। লোকটি সাথে সাথে গম্ভীর গলায় বলে, ইয়া। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না। তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটির প্রস্থানের পানে। লোকটি তার ডাকে সাড়া দিয়েছে। মায়েরার পুরো শরীর বিদ্যুতে শক খাওয়ার মতো কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড পর্যন্ত দূর থেকে সেই শিশুওয়ালার আওয়াজ ভেসে আসলো। এক পর্যায়ে একেবারে মিলিয়ে গেল। কথাগুলো ভেবে মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লোকটি তাকে না চিনলে সেদিন তার ডাকে এভাবে সাড়া দিয়েছিল কেন? মায়েরার মনের কোণে আরো কিছু স্মৃতি ধরা দেয়। তাদের বাড়ির সামনে অনেক বড় উঠান। সেখানে একটা চৌকি পাতা থাকে সবসময়। যে কেউ সেখানে এসে বিশ্রাম নেয়। মায়েরা এক রাতে লম্বা গড়নের এক যুবককে সেই চৌকির ওপরে শুয়ে শুয়ে শীষ বাজাতে দেখেছিল। মায়েরা মুখ দেখতে পায়নি তার। সে বাড়ি হতে বেরিয়ে আসতে আসতে সেই চৌকির জায়গা ফাঁকা হয়ে যায়। শীষ ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর মায়েরা অনেক দিন পর পর মাঝে মাঝে সেই শীষ শুনতে পেত। তারপরে একদিন সে হোঁচট খেয়ে পড়ল, আর তার শিশুওয়ালা শীষ বাজানো থামিয়ে বিরক্তি সুরে ডিসগাস্টিং বলে তাকে ফেলে চলে গেল। মায়েরা ভাবতো শিশুওয়ালা তাকে পছন্দ করত, নয়তো তার ডাকে সাড়া দিল কেন? তাদের চৌকিতে এসে শুয়ে শুয়ে শীষ বাজিয়েছিল কেন? কিন্তু তার বিয়ে ঠিক হলো, শিশুওয়ালা আসলো না। মায়েরার মন ভাঙলো, কষ্ট হলো। তার অমতে তার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর থেকে ইরফানের হাতে থাপ্পড় খেয়ে খেয়ে মেয়েটার মন বৃতৃষ্ণায় ভরে উঠেছিল। শিশুওয়ালাকে আরো বেশি মনে পড়তো। মায়েরার মনে হতো শিশুওয়ালার কি বিপদ হয়েছে, তাই তার কোনো খোঁজ নিল না। কিশোরী মন তার, শিশুওয়ালাকে ভুলতে পারে না। তবুও সে নিজেকে বোঝালো ইরফান যেমনই হোক তাকে এই সংসার করতে হবে। তার আদর্শ
স্বামীকে রেখে অন্য কাউকে নিয়ে ভাবা যাবে না। মায়েরা শিশুয়ালাকে আর মনে করবে না ভাবলো, মনে পড়লেও এড়িয়ে যাবে। সময় বহমান। ধীরে ধীরে ইরফান তার সাথে নর্মাল হতে লাগলো। তখন মায়েরার মনে হতো ইরফান কি তার বাবার মতোই? সে ফর্সা বলে হঠাৎ থাপ্পড়ের বদলে এত কেয়ার করে। হাহ, কেয়ার! ইরফানের প্রতিটা কাজ মায়েরার মাথার ওপর দিয়ে গিয়েও আবার ঘুরে মায়েরার মাথার ভেতরে গেঁথে যেত। ইরফানের তাকে নিয়ে প্রতিটি অভিব্যক্ত, এই যেমন কখনো তার ঠোঁট, কখনো তার গলার নিচের তিল, কখনো তার পিঠের তিল, কখনো তাকে খেতে চাওয়া, এসব শুনে মায়েরা যেমন অবুঝের মতো চেয়ে থাকতো, তেমনি বুঝদারদের মতো কষ্ট পেত। তার শরীরের প্রতি ইরফানের কেন এত ঝোঁক? ইরফান কখনো তার হার্ট নিয়ে কিছু বলতে তো পারে। আগে মন দিয়ে ভালোবাসে, তারপর শরীরের প্রতি ঝুঁকলে খুব কি ক্ষতি? তবে ইরফানের বাকি কাজগুলো, এই যেমন সে কিছু চাইলে আরো কয়েকটি এনে দেওয়া, এসবকে মায়েরা কি নাম দিবে ভাবতো। কিন্তু তার বাবার করা কাজকর্ম আর ইরফানের হুটহাট কাছে টেনে নেওয়ার ব্যাপার, এই দুটো পাশাপাশি রাখলে তার ভীষণ কষ্ট হতো। সে আর কিছু ভাবতে পারতো না। ধীরে ধীরে ইরফানের যত্নে মায়েরার মনে একটু ভালো লাগার আবির্ভাব হলো। ইরফান যেদিন তাকে মেলায় নিয়ে গেল, সেই নৌকায় উঠল। মায়েরা সেদিন ভেবেই নিয়েছিল সেও আর 5 জনের মতো স্বামীর সাথে জীবন কাটিয়ে দিবে। শিশুয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে। ইরফান ভালোবাসলে বাসবে, না হয় এই শরীরের প্রতি ঝুঁকেই থাকলো। মায়েরার আর ভালো লাগে না জীবন নিয়ে এত ভাবতে। যা হওয়ার হবে। 13 বছর বয়সে যার সামনে থেকে ভাতের থালা উল্টে ফেলে দেওয়া হয়, যার মা তাকে পেটে নিয়ে লাথি খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে, যে কালো হলেই তার বাবা তাকে ডাস্টবিনে ফেলে দিত, তার জীবনে এক শিশুয়ালা এসেছিল। এত কষ্টের মাঝেও মায়েরা হাজারটা মিথ্যে হাসির আড়ালে শিশুয়ালার জন্য সত্য হাসত। সেই মানুষটা হারিয়ে গেল। তারপর তার বিয়ে হলো। আর বিয়ের পর সে মিথ্যে হাসির আয়োজন করত বলে স্বামী তাকে নিয়ম করে যত্ন করে মারত। আবার সে জানলো তার শিশুয়ালাই তার স্বামী, যে তাকে ভালোবাসে না বোধহয়। মায়েরা সংগ্রাম করে বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না। এত কিছুর মাঝে তার মরে যাওয়ার অপশনটাই ভালো লাগে। তার না দেখা মায়ের পাশে ঘুমাতে ইচ্ছে করে। ভাবলো যতদিন বাঁচবে শিশুয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে। যে মেলায় গিয়ে ইরফানকে নিয়ে ভাবার সিদ্ধান্ত নিল, সেই মেলায় বসে তার সামনে আসলো ইরফানই তার শিশুয়ালা। মায়েরা স্তব্ধ হয়। আবারও তার সবকিছু এলোমেলো হয়। আবারও সে শিশুয়ালাকে ভাবতে বসে যায়। তার শিশুয়ালা তাকে মানতো না কেন? তাকে থাপ্পড় মারতো কেন? তবে কি সে তাকে চিনতো না? সেই বেশি ভাবতো। আবারও উল্টো প্রশ্ন আসে, তাহলে ইরফান তার ডাকে সাড়া দিয়েছিল কেন? তাদের উঠানে এসে শীষ বাজাতো কেন? মায়েরার এলোমেলো লাগে। আর কয়েকদিন আগে তো জানলো, সেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর ইরফান তাকে এইভাবে দেখেও বিরক্ত হয়ে চলে গিয়েছিল। মায়েরার এখন মনে হয় তার শিশুয়ালা তাকে আসলেই চিনত না। মিলি মায়েরাকে একটি গল্প শুনিয়েছিল। এক ক্লাসে এক টেরা ছেলে ছিল। সে চেয়ে থাকতো একদিকে, একটি মেয়ে ভাবতো ছেলেটা তার দিকেই চেয়ে থাকে। মেয়েটিও মনে মনে সেই ছেলেকে পছন্দ করত। আর ছেলেটার দিক থেকে একটু ইঙ্গিত পেয়ে মেয়ে তো আকাশে তারা খুঁজে পাওয়ার মতো খুশি হয়। ছেলে তার কাছে নিজে থেকে আসে না বলে মেয়েটা নিজেই ছেলেকে গিয়ে তার মনের কথা জানালে ছেলেটি বলে সে তো মেয়েটিকে কখনোই দেখেনি, একবারও তাকায়নি। মেয়েটি একদম পারফেক্ট এক টেরার থেকে ছ্যাঁকা খেয়ে ছ্যাঁকা টেরা হয়ে গেল। মায়েরা কথাটা ভাবতেই হেসে ফেলল, কিন্তু তার একটু পরে তার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। এই কাহিনীর মতোই তার জীবনে এক কাহিনী ঘটে গিয়েছে তার শিশুয়ালার সাথে। হয়তো শিশুয়ালা তাকে চিনতই না, সে একটু বেশি ভাবত। না চাইলেও মায়েরার মনে অভিমান জমে। তার অভিযোগ, ইরফান কেন তার বাড়ির উঠানে, বাড়ির আশেপাশে গিয়ে শীষ বাজাতো? কেন তার ডাকে সাড়া দিয়েছিল? আবার কেনই বা তাকে ফেলেই চলে গিয়েছিল? তার খাতা ভর্তি শুধু ইরফানকে নিয়ে অভিমান, অভিযোগ ভর্তি। আবার মাঝে মাঝে মনে হয়, না, তার অভিযোগ ভাগ্যকে দেওয়া উচিত। ইরফান তাকে ভালো না বাসতেই পারে, এর জন্য সে তার প্রতি অভিযোগ কেন রাখবে? কিন্তু তার ডাকে ইরফানের সাড়া দেওয়া একটু হলেও ইতিবাচক ইঙ্গিত দেয়। এর জন্য তো মায়েরা কষ্ট পেয়েছে। তবে ইরফান কেন নির্দোষ হবে? কেন ইরফানকে অভিযোগের খাতা থেকে মুছে ফেলবে মায়েরা? মুছবে না ইরফানকে অভিযোগের খাতা থেকে। কথাগুলো ভাবতে ভাবতে বেডের ওপরে ডান কাত হয়ে শুয়ে পড়ে। কখন যে চোখে ঘুম ধরা দেয় বুঝতে পায় না। ঘুম ঘুম চোখ জোড়া বুজে নেয়। বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মায়েরাও ঘুমিয়ে যায় মুখের ম্লান হাসি আর অশ্রু নিয়ে।
ইরফান বাড়ি ফিরে রাত 1টায়। মায়রাকে বেডের ওপর এলোমেলোভাবে ঘুমাতে দেখল। ইরফান এগিয়ে এসে মায়রার গলার ভাঁজে হাত দিয়ে চেক করে ঘেমেছে নাকি শরীর ঠান্ডা হয়ে আছে। মায়রাকে স্বাভাবিক দেখে সে ওয়াশরুমে যায়। একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে। এরপর উদাম শরীরে মায়রার পাশে শুয়ে মায়রাকে তার দিকে টেনে নেয়। মায়রার শরীরে ইরফানের ঠান্ডা বডি স্পর্শ লাগলে মেয়েটা কেমন কেঁপে ওঠে। ইরফান মায়রার গলা থেকে ওড়না সরিয়ে রাখল। মায়রার চোখে মুখে বিরক্তি ভাস পড়ে। ইরফান মায়রার ঠোঁটে চুমু খায়। মায়রা বিরক্ত হয়। ঘুমের ঘোরে বিড়বিড় করে, শিশুয়ালা আমায় ভালোবাসে না। ইরফান মায়রাকে আরেকটু তার দিকে টেনে নিয়ে গলায় মুখ গুজে মৃদুস্বরে বলে, বাসে বাটফ্লাওয়ার। বেশ কিছু সময় পর মাথা তুলে মায়রার ঘুমন্ত মুখ পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোমার শিশুয়ালার ভালোবাসাময় সিংহাসনে আমার বাটফ্লাওয়ার রাজত্ব করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা তো আজকে বিশাল খুশি। তোমরা বিশাল খুশি আর এদিকে আমার তো কেল্লা ফতে। 1 ঘন্টার ভিডিও দেওয়া মানে বুঝতে পারছো? তারপরেও অনেকে বলবানি, আপু একটা ভিডিও কেন? সোনামণিরা, ভিডিওর মধ্যে 2টা পর্ব আছে বুঝছো? একটু হাসো, প্লিজ হাসো। তারপরেও তোমরা খুশি হচ্ছ না। আচ্ছা শোনো, এত খুশিও হতে হবে না। আমার আবার 16 তারিখে পরীক্ষা আছে। পরীক্ষা শেষ হলে সামনের পরীক্ষার গ্যাপের মধ্যে তোমাদের জন্য আবার ভিডিও দিব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যেমন মায়রা নামের অর্থ বলল অসাধারণ। তোমরা কি তোমাদের নামের অর্থ জানো? জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার নাম কি এবং নামের অর্থ কি সেটা কমেন্ট করে জানাও। আমার আরেকটা নাম আছে বুঝছো, সেই নামটার অর্থ হলো অসাধারণ, ইউনিক এমন কিছু, বুঝছো? আচ্ছা শোনো, ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই দেখা হবে বুঝছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।